হ্যালো স্টুডেন্ট, আমরা আগের ক্লাসে ভার্নিয়ার ক্যালিপার সম্বন্ধে জেনেছিলাম। আমরা কি জেনেছিলাম না, ভার্নিয়ার ক্যালিপার একটা প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট, লিনিয়ার প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট, যেটার সাহায্যে লেন্থ, ব্রেথ, হাইট ইত্যাদি চেক করা যায়। সাধারণত ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট আমরা জেনেছিলাম 0.02 মিলিমিটার মেট্রিক সিস্টেমে। অর্থাৎ একটা ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে আমরা ন্যূনতম 0.02 মিলিমিটার মাপ নিতে পারি। 0.02 মিলিমিটার মানে হচ্ছে 1 মিলিমিটারের 50 ভাগের 1 ভাগ মাপ আমরা নিতে পারি। আজকে আমরা আর একটা লিনিয়ার প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে জানবো, যেটার নাম হচ্ছে মাইক্রোমিটার। এই মাইক্রোমিটার ভার্নিয়ার ক্যালিপারের থেকে আরো একটু বেশি সূক্ষ্ম। তার কারণ হচ্ছে মাইক্রোমিটারের সাহায্যে আমরা সাধারণত 0.01 মিলিমিটার মাপ নিতে পারি, মানে 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ মাপ নিতে পারি। তো আজকের ক্লাসে আমরা মাইক্রোমিটার সম্বন্ধে শিখবো বা জানবো। তো প্রথমেই আমি বলি, মাইক্রোমিটার সাধারণত তিন রকম। একটা হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার, একটা ইনসাইড মাইক্রোমিটার, আর একটা ডেপথ মাইক্রোমিটার। তো আজকের ক্লাসে আমরা আউটসাইড মাইক্রোমিটার সম্বন্ধে জানবো বা শিখব। তো প্রথমেই আমি বলি যে এই আউটসাইড মাইক্রোমিটার শেখা বা জানার আগে আমাদেরকে মাইক্রোমিটারটা সম্বন্ধে পরিচিতি করতে হবে। তো আউটসাইড মাইক্রোমিটার দেখতে কেমন সেটা আমরা আগে প্রথমে দেখে নেব। আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করব, যেটাতে আমরা মাইক্রোমিটার সম্বন্ধে জানতে পারবো বা শিখতে পারবো। তো আজকে আমরা যেটা শিখবো, যেমন মাইক্রোমিটারের দু রকম। আমরা যেটা জেনেছিলাম, ভার্নিয়ার ক্যালিপারের মাধ্যমে আমরা মেট্রিক অথবা ব্রিটিশ অর্থাৎ মিলিমিটার অথবা ইঞ্চ দু রকম মাপ নিতে পারতাম। কিন্তু যখন আমরা মাইক্রোমিটার ব্যবহার করব, তখন মাইক্রোমিটারের ক্ষেত্রে মাইক্রোমিটারটা সিস্টেমে দু রকম হয়। একটা হচ্ছে মেট্রিক সিস্টেম, অর্থাৎ মিলিমিটার মাইক্রোমিটারের জন্য আলাদা মাইক্রোমিটার ব্যবহার করতে হবে। আবার ব্রিটিশ বা যখন আমাদের ইঞ্চ মাপের প্রয়োজন হবে, তখন আমাদের আলাদা ব্রিটিশ মাইক্রোমিটার ব্যবহার করতে হবে। তো প্রথমেই আসি মাইক্রোমিটারের ইন্ট্রোডাকশন কি? Micrometer is a precision measuring instrument. It is used to measure linear measurement like length, breadth, height, diameter, etc. তাহলে মাইক্রোমিটার হলো একটা প্রিসিশন লিনিয়ার মেজারিং ইনস্ট্রুমেন্ট। এটা কি দিয়ে তৈরি? ইট ইজ মেড বাই ক্রোমিয়াম স্টিল। এটা ক্রোমিয়াম স্টিল দ্বারা তৈরি হয়। আর টাইপ আমি কি বলেছিলাম, যে ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করার সময় আমরা একটা ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যেই আমরা আউটসাইড, ইনসাইড এবং ডেপথ তিন রকম মাপ নিতে পারতাম। কিন্তু আমরা যখন মাইক্রোমিটার ব্যবহার করব, মাইক্রোমিটারের ক্ষেত্রে সেটি আলাদা। যেমন আমাদের আউটসাইড মেজারমেন্টের জন্য আউটসাইড মাইক্রোমিটারের প্রয়োজন, বা ইনসাইড মেজারমেন্টের জন্য ইনসাইড মাইক্রোমিটারের প্রয়োজন, আর কোনো কিছু ডেপথ বা হাইট মাপার জন্য আমাদের ডেপথ মাইক্রোমিটার ব্যবহার করতে হয়। এটা হচ্ছে একটা আউটসাইড মাইক্রোমিটার। দেখো, আমি তোমাদেরকে দেখালাম যে আউটসাইড মাইক্রোমিটার দেখতে কিরকম। আজকের ক্লাসে আমি আউটসাইড মাইক্রোমিটার সম্বন্ধে আলোচনা করব এবং মাইক্রোমিটারের রিডিং কিভাবে নিতে হয় সেটা আজকে শেখাবো। তো আউটসাইড মাইক্রোমিটারের বিভিন্ন রকম পার্টস আছে। প্রথমেই হচ্ছে মেজারিং ফেজ। আমাদের যে কোনো ইনস্ট্রুমেন্টের সাহায্যে মাপ নিতে গেলে দুটো মেজারিং ফেসের দরকার হয়। সেই রকম এখানে মাইক্রোমিটারেরও দুটো মেজারিং ফেস আছে, যে দুটো মেজারিং ফেসের মাধ্যমে আমরা জবেতে টাচ করিয়ে মাপটা নিতে পারি। সেই মেজারিং ফেস দুটো, একটা হচ্ছে এনভিল, যেটা ফ্রেমের সঙ্গে ফিক্সড থাকে, আর একটা হচ্ছে স্পিন্ডেল, যেটা মুভেবল, অর্থাৎ যেটা ব্যারেলের বা থিম্বলের সঙ্গে ফিক্স থাকে। থিম্বল যত ফরওয়ার্ড হয়, স্পিন্ডেলটাও ততটাই বেশি মুভ করে। সেটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি।
তাহলে এর পার্টস গুলোর মধ্যে প্রথমেই হচ্ছে এনভিল, স্পিন্ডেল, একটা লকিং স্ক্রু আছে যেটার সাহায্যে আমরা মাপ নেওয়ার পরে স্পিন্ডেলটাকে লক করে দিই, দেওয়ার পরে কি হয় মাপটা আর চেঞ্জ হতে হয় না বা থিম্বলটা ঘুরে যায় না। লকিং স্ক্রু, তার নিচে হচ্ছে ফ্রেম, তারপর হচ্ছে স্লিপ। স্লিপ এর আরেকটা নাম আছে, স্লিপ অথবা ব্যারেলও বলে এটাকে। তারপরে হচ্ছে থিম্বল, আর একটা লাস্টে যেটা আছে সেটা হচ্ছে র্যাচেট স্টপ। এই একটা র্যাচেট স্টপের একটা বড় ফাংশন আছে, সেটা আমি পরে আলোচনা করছি, তোমরা শুধু পার্টস গুলো এখানে দেখে রাখো। তাহলে কি কি রইলো, দুটো মেজারিং ফেস, একটা হচ্ছে এনভিল আর স্পিন্ডেল, একটা স্লিপ, আর একটা থিম্বল, আর একটা র্যাচেট, একটা লক স্ক্রু, আর হচ্ছে ফ্রেম। ফ্রেমটা সাধারণত কাস্টিং হয়, আর বাকি টোটাল যে ইনস্ট্রুমেন্টটা, তার পুরো মেটেরিয়ালটাই হচ্ছে, আগেই আমি বলেছি, ক্রোমিয়াম স্টিল। তো এখানে এই আউটসাইড মাইক্রোমিটারে যেটা প্রিন্সিপালটা কি, আউটসাইড মাইক্রোমিটার কিভাবে কাজ করে, সাধারণত ওয়ার্কিং প্রিন্সিপাল অফ আউটসাইড মাইক্রোমিটার ইজ নাট অ্যান্ড বোল্ট। অর্থাৎ নাট অ্যান্ড বোল্ট মানে আমরা জানি নাট অ্যান্ড বোল্টের মধ্যে থ্রেড থাকে, সেই থ্রেডের সাহায্যে একটা বোল্টের মধ্যে একটা নাটকে যদি ক্লক ওয়াইজ বা যেরকম থ্রেড থাকে ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ যদি ঘোরানো হয়, তাহলে নাটটা বোল্টের মধ্যে প্রবেশ করে আবার বেরিয়ে আসে। তো সেটা কতটা কিভাবে বেরিয়ে আসে, সাধারণত আমরা এর আগে যখন থ্রেড পড়েছি তখন আমরা জেনেছি যে একটা থ্রেডের শীর্ষবিন্দু থেকে আরেকটা থ্রেডের শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটাকে পিচ বলে। তো একটা নাটকে একটা বোল্টের মধ্যে পুরো যদি এক পাক ঘোরানো হয়, সম্পূর্ণ এক পাক যদি ঘোরানো হয়, তাহলে সে কতটা মুভ করবে, সে মুভ করবে ইকুয়াল টু পিচ। মানে পিচের যে ডিস্টেন্স যদি 0.5 মিলিমিটার হয়, তাহলে নাটটা বোল্টের উপর দিয়ে যখন আমরা ঘোরাবো, পূর্ণ এক পাক ঘোরানোর পরে সে 0.5 মিলিমিটার মুভ করবে। আবার পিচ যদি 1 মিলিমিটারের, যদি পিচের দূরত্ব যদি 1 মিলিমিটার হয়, তাহলে নাটকে আমরা বোল্টের উপরে যখন পুরো এক পাক ঘোরাবো তখন সেটা 1 মিলিমিটার মুভ করবে। অর্থাৎ মাইক্রোমিটারের প্রিন্সিপাল হচ্ছে নাট অ্যান্ড বোল্ট। এরপরে দেখো এখানে একটা ছবি দেখানো আছে, যেখানে দেখো থিম্বলটা মুভেবল। থিম্বলটা ব্যারেলের উপর দিয়ে ঘুরছে, ঘোরার পরে কি হচ্ছে না, স্পিন্ডেলটা আমার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ জবে গিয়ে টাচ করছে। তার মানে এখানে থিম্বলটা হচ্ছে মুভেবল, থিম্বলটা হচ্ছে রোটেট করে, কার উপরে রোটেট করে, স্লিভের উপরে রোটেট করে। এর ইন্টারনালি একটা থ্রেড আছে, ইন্টারনাল এই স্লিভের মধ্যে এবং থিম্বলের মধ্যে ইন্টারনাল একটা থ্রেড আছে। সেই যে থ্রেড যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের উপরে ভর করে থিম্বলকে আমরা স্লিভের উপরে ঘোরাতে পারি। ঘোরানোর ফলে কি হয়, স্পিন্ডেলটা আমাদের সামনের দিকে এগিয়ে যায়, আবার যখন আমরা ওটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তখন এটা আবার পিছন দিকে বেরিয়ে আসে। তো এখানে গ্রাজুয়েশনের ক্ষেত্রে দেখো, যেমন আমরা যে আগে যখন ভার্নিয়ার পড়েছিলাম বা শিখেছিলাম, তখন ভার্নিয়ারের একটা মেন স্কেল ছিল বিমের উপরে, আর তার নিচে স্লাইডিং এ কি ছিল, ভার্নিয়ার স্কেল ছিল। এখানে এই যে স্লিভ যেটা আছে, সেই স্লিভের উপরে দেখো মেন স্কেল আছে। স্লিভের উপরে যে গ্রাজুয়েশন আছে সেটাকে আমরা বলি মেন স্কেল। আর থিম্বলের উপরে একটা গ্রাজুয়েশন করা আছে, থিম্বল অর্থাৎ যেটা ঘুরছে তার যে বিভেল এজ, সেই বিভেল এজের উপরেও দেখো ছোট ছোট করে দাগ কাটা আছে, অর্থাৎ গ্রাজুয়েশন করা আছে। এই দুটোর মধ্যেই গ্রাজুয়েশন করা থাকে। কিন্তু এই যে গ্রাজুয়েশনটা আছে, স্লিভের মধ্যে যে গ্রাজুয়েশনটা আছে, সেখানে দেখো একটা লম্বা দাগ আছে, লম্বা লাইন আছে, সেই লাইনের উপর দিকে 0, 5, 10, 15 করে নাম্বার লেখা আছে, আর নিচের দিকেও ছোট ছোট দাগ কাটা আছে। অর্থাৎ এই যে স্লিভের উপরে এই যে লম্বা লাইনটা, এই লম্বা লাইনটাকে আমরা বলি ডেটাম লাইন। এটাকে আমাদের মনে রাখতে হবে, এই লম্বা লাইনটাকে আমরা বলি ডেটাম লাইন। এই ডেটাম লাইনের উপরের দিকে যে গ্রাজুয়েশনটা বা ঘরগুলো কাটা আছে, সেগুলো হচ্ছে 1 1 মিলিমিটার করে, প্রত্যেকটা হচ্ছে 1 মিলিমিটার করে। অর্থাৎ জিরোর পর থেকে 1, 2, 3 করে
5টা ঘর যখন যাচ্ছে সেখানে 5 দিয়ে মার্ক করা আছে 5 মিলিমিটার, তারপরে আবার 1 2 3 4 করে 10 মার্কিং করা আছে, সেটা হচ্ছে 10 মিলিমিটার। এইভাবে 1 1 মিলিমিটার করে এগুলো দাগ কাটা আছে। আর নিচের দিকে যে দাগগুলো আছে সেগুলোর প্রত্যেকটার মাপ হচ্ছে 0.5, অর্থাৎ ওই উপরের 1 মিলিমিটার গুলোকে হাফ হাফ করে নিচের দিকে গ্রাজুয়েশন করা আছে। আর একটা গ্রাজুয়েশন আছে যেটা হচ্ছে থিম্বলের উপরে আছে। থিম্বলের ওপরে কিরকম গ্রাজুয়েশন করা আছে, এখানে যদি তোমরা এই ছবিটাতে একটু ভালো করে লক্ষ্য করো, দেখো 0 থেকে 5, মানে 0 থেকে উপরের দিকে 5, আবার ঘুরে মানে ওই যে পেরিফেরিটা, এটা তো একটা সিলিন্ড্রিক্যাল, মানে স্লিপটাও আমার সিলিন্ড্রিক্যাল, থিম্বলটাও সিলিন্ড্রিক্যাল, অর্থাৎ রাউন্ড গোলাকৃতি। তো এই থিম্বলের যে বিভেল এজ, অর্থাৎ এই যে টেপার করা যে এজটা আছে যেটা স্লিপের সঙ্গে টাচ হয়ে আছে, সেই বিভেল এজের উপরে গ্রাজুয়েশনটা করা থাকে। সেই বিভেল এজে কিরকম গ্রাজুয়েশন করা থাকে না, 0-র পর থেকে 5 10 করে মানে 50টা ডিভিশন কাটা থাকে। এই যে থিম্বলের যে পেরিফেরি, পুরো পেরিফেরি বা পুরো এটার উপরে আমাদের 50টা ডিভিশন বা ঘর কাটা থাকে। সেটা প্রত্যেকটা 5 ঘর অন্তর ওটা মার্কিং করা থাকে। মানে 0 থেকে শুরু হচ্ছে, ওদিকে 5 10 15 20 25 30 35 40 45, তারপরে আবার 0 45-এর পরে আবার যে 5 ঘর আসছে সেটা এসে 50-এ এসে 0-তে মিলে যাচ্ছে। তো এইভাবে থিম্বলের উপরে আমাদের গ্রাজুয়েশনটা করা থাকে। তাহলে আমাদের মাইক্রোমিটারের ক্ষেত্রে আমরা কি পেলাম, মাইক্রোমিটারের ক্ষেত্রে আমাদের দুটো জায়গায় দাগ কাটা থাকে, গ্রাজুয়েশন করা থাকে। একটা হচ্ছে স্লিভের উপরে, যেটা মেন স্কেল, অর্থাৎ স্লিভের উপরে একটা ডেটাম লাইন থাকে, সেই ডেটাম লাইনের উপরের দিকে 1 1 মিলিমিটারের ডিভিশন, এক এক ডিভিশনের ঘর কাটা থাকে, অর্থাৎ 1 2 3 4 5 করে, আর প্রত্যেক 5 ঘর অন্তর ওটা মার্কিং করা থাকে। আর নিচের দিকে সেই 1 মিলিমিটার গুলোকে হাফ করা থাকে, অর্থাৎ নিচের দিকের প্রত্যেকটা ডিভিশন হচ্ছে 0.5 মিলিমিটার। এরপরে আসছি আমি গ্রাজুয়েশন ইন মেট্রিক আউটসাইড মাইক্রোমিটার বলতে কি আছে। ইন মেট্রিক মাইক্রোমিটার দ্য পিচ অফ দ্য স্পিন্ডেল থ্রেড ইজ 0.5 মিলিমিটার। হ্যাঁ, এখানে একটু বলার আছে যে আমরা আগে কি জেনেছিলাম, আগে যখন আমরা প্রিন্সিপাল জানলাম তখন কি বলেছিলাম না, পিচ, পিচের যে ডিস্টেন্স একটা নাট বোল্টের ক্ষেত্রে বা কোনো থ্রেডের ক্ষেত্রে, পিচের যে ডিস্টেন্স তার উপরে যদি একটা নাটকে পুরো 1 পাক ঘোরানো হয় তাহলে সেটা মুভ করবে ইকুয়াল টু পিচ ডিস্টেন্স। মানে পিচ যদি আমার 0.5 হয় তাহলে সেটা পুরোপুরি 0.5 মিলিমিটার মুভ করবে। ঠিক সেই রকম আমাদের জানতে হবে যে মাইক্রোমিটারের ক্ষেত্রে আমাদের ইন্টারনাল যে থ্রেড থাকে, ইন্টারনাল যে ভি থ্রেড থাকে, সেই থ্রেডের পিচের ডিস্টেন্স হচ্ছে 0.5 মিলিমিটার। সুতরাং আমাদের থিম্বল, আমাদের এই যে থিম্বলটা যে 0 আছে, সেই 0 থেকে আমরা যদি পুরো 1 পাক ঘুরিয়ে আবার যদি ডেটাম লাইনে 0টাকে মেলাই, সবসময় থিম্বলের মাপ আমরা নেব যে ডেটাম লাইনের সঙ্গে কোথায় কোন দাগটা কোয়েনসাইড করছে। থিম্বলের পুরো 1 পাক আমাদের ঘুরলো কিনা সেটা আমরা কি করে বুঝবো না, তার জন্য বোঝার জন্য আমাদের এই ডেটাম লাইনটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই যে এখন দেখো এই যে ডেটাম লাইনে যে 0 আছে, ডেটাম লাইনের যে 0-র সঙ্গে থিম্বলের যে 0 সেটা ডেটাম লাইনের সঙ্গে কোয়েনসাইড করে আছে। এরপরে আমি যদি এই থিম্বলটাকে পুরো যদি 1 পাক ঘোরাই, তাহলে ঘোরানোর পরে আবার যখন 0টা ডেটাম লাইনের সঙ্গে মেলাবো, তার মানে সেটা থিম্বলটা পুরো 1 পাক ঘুরলো। ঘোরার পরে সে কতটা মুভ করবে, যদি আমি ক্লক ওয়াইজ ঘোরাই তাহলে সে এই যে নিচের দিকে ডেটাম লাইনের নিচের দিকে যে 0.5-এর যে একটা ঘর আছে দেখো, এই ঘরটায় গিয়ে ওটা ম্যাচ করে যাবে। মানে থিম্বলের যে বিভেল এজটা সেটা একটু সামনের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ স্পিন্ডলে এগিয়ে যাবে। তা কতটা এগোবে, 0.5। কেন 0.5 এগোবে না, আমি জানি যে আমার মাইক্রোমিটারের পিচ হচ্ছে 0.5। যেহেতু মাইক্রোমিটারের পিচ হচ্ছে 0.5, সুতরাং থিম্বলকে আমরা স্লিভের উপরে যদি পুরো 1 পাক ঘোরাই তাহলে সে কতটা মুভ করবে, সে 0.5 মিলিমিটার মুভ করবে। Thereby, in one rotation of the thimble, the spindle move by 0.5 মিলিমিটার। যেটা আমি আগে বললাম সেটাই এখানে লেখা আছে। এরপরে দেখো কি আসছে, এরপরে আসছে অন দ্য ব্যারেল এ 25 মিলিমিটার লং ডেটাম লাইন ইজ মার্কড। হ্যাঁ,
এইবারে আমি বলি যে এই যে ডেটাম লাইনটা লম্বায় কতটা থাকে? ডেটাম লাইনটা লম্বায় হচ্ছে 25 মিলিমিটার পর্যন্ত থাকে। তার কারণ হচ্ছে মাইক্রোমিটারের আমাদের রেঞ্জই হচ্ছে 25 মিলিমিটার। রেঞ্জ আমরা পরে শিখবো, পরে আমি এসে পরে পরে আমি আলোচনা করছি রেঞ্জ কিরকম, কেন রেঞ্জের প্রয়োজন হয়। তো আমাদেরকে প্রথমেই জানতে হবে যেটা, যে স্লিভের ওপরে এই যে জিরোর পর থেকে 1 2 3 4 5 10 এইরকম এই যে দাগগুলো কাটা আছে, এই দাগটা আমাদের এই যে গ্র্যাজুয়েশনটা, এটা হচ্ছে 25 মিলিমিটার পর্যন্ত আমাদের স্লিভের উপরে আমাদের গ্র্যাজুয়েশন করা থাকে। আর থিম্বলের ওপরে কত থাকে? থিম্বলের ওপরে 50 ডিভিশন থাকে, মানে 50টা ঘর করা থাকে। তার মানে এখানে কি লেখা আছে? অন দ্য ব্যারেল অথবা স্লিভ এ 25 মিলিমিটার লং ডেটাম লাইন ইজ মার্কড, দিস লাইন ইজ ফার্দার গ্র্যাজুয়েটেড টু মিলিমিটার অ্যান্ড হাফ মিলিমিটার। মানে উপরের দিকের গুলো 1 মিলিমিটার আর নিচের দিকের গুলো 0.5 মিলিমিটার। দ্য গ্র্যাজুয়েশনস আর নাম্বার্ড অ্যাজ 0 5 10 15 20 অ্যান্ড 25 মিলিমিটার। মানে আমাদের মাপ নেওয়ার সুবিধার জন্য স্লিভের ওপরে যে গ্র্যাজুয়েশনটা করা থাকে সেটা 5 ঘর অন্তর অন্তর ওটা 5 10 15 20 25 করে মার্কিং করা থাকে। The circumference of the barrel of the the circumference of the bevel edge of the thimble is graduated into 50 equal division and marked 0 5 10 15 থেকে এগিয়ে এগিয়ে গিয়ে 45 50 or 0 in clockwise direction। আমি আগেই এটা বলে দিয়েছি যে থিম্বলের ওপরে আমাদের 50টা ডিভিশন থাকে, যেটা জিরোটা আমরা যদি ডেটাম লাইনের সঙ্গে টাচ করিয়ে রাখি বা কোইনসাইড করিয়ে রাখি, তারপরে দেখো ওটা উপরের দিকে 5 10 15 20 এইভাবে ঘুরে এসে 45, তারপরে 46 7 8 9 0 থেকে 10 মানে 50 মিলিমিটার, এই 50টা ডিভিশনে ওটা মিলে গেল। তাহলে এটা আমাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে। তাহলে এর গ্র্যাজুয়েশনটা কিরকম থাকে? না, আমাদেরকে ব্যারেল অথবা স্লিভের উপরে আমাদের 25 মিলিমিটার লম্বা একটা ডেটাম লাইন থাকে, তার উপরের দিকে 1 1 মিলিমিটারের ঘর করা থাকে, আর নিচের দিকের গুলো হচ্ছে 0.5 মিলিমিটারের ডিভিশন থাকে। আর থিম্বলে আমাদের 50টা ডিভিশন থাকে, এটা আমাদেরকে প্রথমে জেনে রাখতে হবে। এরপরে আমরা আসছি লিস্ট কাউন্ট। যেমন আমরা বলেছিলাম যে ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে আমরা সাধারণত 0.02 মিলিমিটার মাপ পেতে পারি মেট্রিক সিস্টেমে। তার মানে ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট হচ্ছে 0.02 মিলিমিটার। সেই রকম লিস্ট কাউন্ট কথার অর্থ হচ্ছে সব থেকে সূক্ষ্ম মাপ বা সব থেকে ন্যূনতম মাপ। আমরা এই মাইক্রোমিটারের সাহায্যে ন্যূনতম মাপ আমি প্রথমেই বলে গেছি যে কি কতটা নিতে পারি, 0.01 মিলিমিটার, অর্থাৎ এক মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ। তো এখানে দেখো আমাদের প্রথমে জানতে হবে যে লিস্ট কাউন্ট এই যে আমি বললাম 0.01 মিলিমিটার, সেটা কিভাবে বেরোলো। যেমন আমরা আগের ভার্নিয়ার ক্লাসেও শিখেছিলাম, সেরকম এখানে মাইক্রোমিটারের ক্ষেত্রেও শিখবো। সেখানে দেখো আমরা কি বললাম, যে আমরা জানি যে আমাদের মাইক্রোমিটারের যে ইন্টারনাল থ্রেড, সেই ইন্টারনাল থ্রেডের যে পিচ, সেই পিচ ডিস্টেন্স হচ্ছে 0.5 মিলিমিটার। অর্থাৎ আমরা যদি এখন যদি এই থিম্বলকে যদি পুরো 1 পাক যদি স্লিপের উপরে ঘোরাই, ফুল ওয়ান রোটেশন, কমপ্লিটলি ওয়ান রোটেশন, যদি 1 পাক যদি পুরো ঘোরাই, তাহলে সে থিম্বলের কতগুলো ঘর কভার করলো? থিম্বলের 50টা ঘর কভার করলো। পুরো 1 পাক ঘুরে গেল মানে আমার থিম্বলের 50টা ঘরই কভার করে গেল। তার মানে এই যে মুভমেন্ট অফ 50 ডিভিশন অফ দ্য থিম্বল ইকুয়াল টু হচ্ছে 0.5। কেন না, থিম্বলের এই যে পুরো 1 পাক ঘোরানোর পরে থিম্বলটা আমার কতটা এগিয়ে যাবে? 0.5 মিলিমিটার এগিয়ে যাবে। তার মানে আমার স্লিভের যে দাগগুলো করা আছে, যে 0.5-এর দাগ ডিভিশন আছে, সেই 0.5-এর ডিভিশনের একটা ডিভিশন সে অতিক্রান্ত করবে। তার মানে 50 ডিভিশন ইকুয়াল টু হচ্ছে 0.5। তাহলে এখানে মুভমেন্ট অফ 1 ডিভিশন অফ দ্য থিম্বল, তাহলে থিম্বলের 1 ডিভিশন সমান কত? এটা সিম্পল একটা ফ্র্যাকশন করলেই পাওয়া যাবে যে 50 ডিভিশন ইকুয়াল টু 0.5। তাহলে 1 ডিভিশন ইকুয়াল টু 0.5/50। সেটাকে আমরা ভেঙে যখন পাবো তখন পাবো 0.01 মিলিমিটার। তাহলে অ্যাকুরেসি অর লিস্ট কাউন্ট অফ এ মেট্রিক আউটসাইড মাইক্রোমিটার ইজ 0.01 মিলিমিটার। বোঝা গেল?
আমরা লিস্ট কাউন্ট কিভাবে পেলাম আমি আরেকবার বলি। আমরা কি বললাম যে মাইক্রোমিটারের পিচ হচ্ছে ইন্টারনাল যে থ্রেডের পিচ, সেই পিচ হচ্ছে 0.5 মিলিমিটার। তাহলে থিম্বলটা আমার একটা নাটের মতো, আর স্লিপটা ধরে নিচ্ছি আমার একটা বোল্টের মতো। তাহলে আমরা যদি থিম্বলকে পুরো যদি এক পাক ঘোরাই, তাহলে থিম্বল কতটা মুভ করবে? থিম্বলের সঙ্গে স্পিন্ডেলটা ইন্টারনালি অ্যাটাচ থাকে। থিম্বল আমার মুভ করলে বা ঘুরলে সঙ্গে সঙ্গে আমার স্পিন্ডেলটাও মুভ করবে অথবা ঘুরবে। তো সেখানে আমরা জানি যে 0.5 মুভ করবে, তার মানে থিম্বল যদি পুরো এক পাক ঘোরে, থিম্বলে 50টা ডিভিশন করা আছে, তার মানে 50টা ডিভিশন সে কভার করে গেল। সুতরাং থিম্বলের 50 ডিভিশন ইকুয়াল টু হচ্ছে স্লিভের বা আমার মাইক্রোমিটারের হচ্ছে 0.5। তাহলে থিম্বলের 1 ডিভিশন সমান কত? থিম্বলের 1 ডিভিশন সমান হচ্ছে 0.5/50। এটাকে আমরা যখন ক্যালকুলেশন করব তখন ভেঙে আমরা পাবো 0.01 মিলিমিটার। এইভাবে আমরা মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট পেয়ে গেলাম। এরপরে আমরা কি শিখবো? এরপরে আমরা রিডিং শিখবো। রিডিং মানে মাইক্রোমিটারের সাহায্যে আমরা মাপ নিলাম। মাইক্রোমিটারের সাহায্যে মাপ নেওয়ার পরে সেই মাপটা আমাদের কত এলো সেটা আমাদের রিডিং নেওয়াটা শিখতে হবে। আমরা তাহলে প্রথমেই কি করব? প্রথমে আমরা জবের মধ্যে দুটো ফেসকে টাচ করাবো উইথ র্যাচেট। আমরা সবসময় এখানে একবারে বলি, র্যাচেটের যে ফাংশনটা, থিম্বলের সঙ্গে র্যাচেটটা অ্যাটাচ থাকে, থিম্বল স্পিন্ডলের সঙ্গে র্যাচেটটা হচ্ছে অ্যাটাচ থাকে। মাপ নেওয়ার আগে আমাদের র্যাচেটের ফাংশনটা জানতে হবে, এই কারণে আমরা যখন মাইক্রোমিটারকে যখন ঘোরাবো বা মাইক্রোমিটার যখন ব্যবহার করব, তখন আমরা থিম্বলের উপরে হাত দিয়ে আমরা ওটাকে মাইক্রোমিটারটাকে ঘোরাবো না। তার কারণ হচ্ছে কেন? ধরো হাতের যে প্রেসার বিভিন্ন, আমরা যদি থিম্বলের উপরে হাত দিয়ে যদি ঘোরাই, যখন স্পিন্ডেলটা একটা জবের উপরে টাচ করবে, তখন সেই যে টাচ, সেই যে হাতের প্রেসার বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। আমার একরকম হাতের প্রেসার আসতে পারে, তোমার একরকম, তোমার গায়ের জোর একটু বেশি হলে তোমার হাতের প্রেসার একটু বেড়ে যেতে পারে। সুতরাং হাতের প্রেসার যদি কারোর কম বেশি হয়, এখানে আমাদের রিডিংটাও কম বেশি হয়ে যাবে, মানে 0.1 0.2 এর ডিফারেন্স হয়ে যাবে প্লাস মাইনাসে। সেই জন্য প্রত্যেকের দ্বারা যাতে একই মাপ নেওয়া সম্ভব হয় বা একই রিডিং নেওয়া সম্ভব হয়, সেই ক্ষেত্রে সেই জন্য আমাদের সেই অ্যাডভান্টেজের জন্য আমাদের এই র্যাচেটটা দেয়া থাকে। এই র্যাচেটের ফাংশন কি? র্যাচেটে একটা নির্দিষ্ট প্রেসারে, ইন্টারনালি একটা নির্দিষ্ট প্রেসারের মধ্যে র্যাচেটটাকে সেট করে দেওয়া আছে। সেই প্রেসার যখনই সে অতিক্রান্ত করবে, তখন সেই র্যাচেটটা কি হবে? ফলস হয়ে যাবে, মানে স্লিপ করে যাবে, সেটা ফ্রিলি ঘুরতে থাকবে, তখন আর কি হবে? থিম্বলকে সে ঘোরাবে না। সেই কারণে আমরা র্যাচেটের সাহায্যে আমরা মাইক্রোমিটারের মাপ নেব। র্যাচেটকে ঘোরালেই থিম্বলকে ঘুরবে, কিন্তু যখন জবের ফেসের মধ্যে স্পিন্ডল যখন টাচ করে যাবে, তখন একটা নির্দিষ্ট প্রেসারে, যে প্রেসারে র্যাচেটটা সেট করা আছে সেই প্রেসার সে পেয়ে যাওয়ার পরে র্যাচেটটা তখন ধরে ঘোরালেও থিম্বল কিন্তু আর ঘুরবে না বা স্পিন্ডল আর ঘুরবে না। সুতরাং মাপ আমার এখানে ফিক্সড হয়ে গেল। তখন কি হবে? র্যাচেটটা স্লিপ করে যাবে। সেই জন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে মাইক্রোমিটারের সাহায্যে আমরা যখন মাপ নেব, তখন অবশ্যই আমাদের বুড়ো আঙুল দিয়ে বা আঙুলের সাহায্যে যখন আমরা মাইক্রোমিটারটাকে ঘোরাবো, অবশ্যই আমাদের হাত থাকবে র্যাচেটের উপরে, নট থিম্বলের উপরে। তো এরপরে আমরা একটা জবের ফেসের উপরে সেট করে, দুটো ফেসকে সেট করে একটা মাপ পেলাম। এইবারে আমাদেরকে জানতে হবে যে মাপটা কিভাবে পড়বো বা রিডিং দ্য মাইক্রোমিটার, সেটা কিভাবে করব? এখানে আমি একটা ছবি দেখিয়েছি, সেখানে দেখো প্রথমেই আমাদেরকে মাথায় রাখতে হবে যে থিম্বলের যে বিভেল এজ, থিম্বলের যে বিভেল এজ, সেই বিভেল এজটা, থিম্বলের যে বিভেল এজ অর্থাৎ থিম্বলের যে লাস্ট প্রান্ত, যেখান থেকে যেখানে গ্রাজুয়েশনটা করা আছে, সেই থিম্বলের যে বিভেল এজ, সেটা স্লিভের কত মিলিমিটার এবং কত কত মিলিমিটার ঘর অতিক্রান্ত করেছে। তাহলে আমাদের চোখ, আইসাইট প্রথমেই কোথায় থাকবে? আমরা যখন একটা ফেসের সঙ্গে যখন মাইক্রোমিটারকে টাচ করালাম, দুটো ফেসকে জবের সঙ্গে, তারপরে আমরা যে মাপটা পেলাম, সেই মাপটা আমাদের রিড করার জন্য আমাদের চোখ প্রথমেই থাকবে যে থিম্বলের বিভেলেজ আমার স্লিভের যে গ্রাজুয়েশন, সেই স্লিভের কতগুলো ঘরকে সে অতিক্রান্ত করেছে।
তো এখানে দেখো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে থিম্বলের যে বিভেলেজ সেটা আমার স্লিভের বা ব্যারেলের 5 তো লেখাই আছে, 5-এর পরে একটা ঘর মানে 6 মিলিমিটার ঘর অতিক্রান্ত করে গেছে। এখানে দেখো আমি ছোট ছোট করে একটা নোট তৈরি করেছি। থিম্বলের প্রথমেই দেখো 6 মিলিমিটার ঘর অতিক্রান্ত করেছে। হেয়ার মেন ডিভিশন, এইটাকে স্লিভের যে ডিভিশন সেটাকে আমরা বলছি মেন ডিভিশন। তো এখানে মেন ডিভিশনের 6 মিলিমিটার মাপ আমরা ডাইরেক্ট পেয়ে গেলাম। তারপরে কি আসছি আমি, সাব ডিভিশন। সাব ডিভিশন মানে ডেটাম লাইনের নিচের দিকের যে ঘরগুলো, সেটাও আমি দেখতে পাচ্ছি যে 6-এর পরে একটা ঘর অর্থাৎ 0.5-এর ঘর অতিক্রান্ত করেছে। তার মানে হেয়ার মেন ডিভিশন ইকুয়াল টু 6 মিলিমিটার, আর নিচের দিকের একটা ঘর অর্থাৎ সাব ডিভিশন একটা ঘর মানে হচ্ছে 0.5 মিলিমিটার। এরপরে আমি লক্ষ্য রাখবো যে থিম্বলের কত নম্বর ঘরটা অর্থাৎ কোন ডিভিশনটা আমার ডেটাম লাইনের সঙ্গে কোইনসাইড করেছে। বোঝাতে পারলাম? তাহলে প্রথমে আমাদের চোখ থাকবে কোথায়, প্রথমে আমাদের চোখ থাকবে থিম্বলের বিভেল এজের উপরে, মানে থিম্বলের এজটা, বিভেল এজটা স্লিপের কতগুলো ডিভিশনকে অতিক্রান্ত করেছে। সেখানে আমরা পেলাম 6.5 মানে 6 মিলিমিটার প্লাস নিচের দিকের একটা ডিভিশন মানে 0.5 মিলিমিটার অতিক্রান্ত করেছে। অর্থাৎ ডাইরেক্ট আমরা এখান থেকে 6.5 মাপ পেয়ে গেলাম মেন স্কেলে। এরপরে আমরা লক্ষ্য রাখবো যে থিম্বলে আমরা জানি যে 50টা ঘর ডিভিশন আছে, সেই তার প্রত্যেকটা ডিভিশন হচ্ছে 0.01 মিলিমিটার। থিম্বলের প্রত্যেকটা ডিভিশন 0.01 মিলিমিটার, আর 5 ডিভিশন অন্তর অন্তর সেটা মার্কিং করা থাকে। তার মানে 5 মানে হচ্ছে 0.05, আবার তারপরে 10 আছে, 10 মানে হচ্ছে 10 ইন্টু 0.01 করলে হচ্ছে 0.1, তারপরে হচ্ছে আবার 15 আছে মানে 15 আছে, 15 মানে হচ্ছে 0.15। তো এইভাবে ওটা 50টা ডিভিশন কাটা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেন স্কেলে 6.5 এর পরে থিম্বলের 25 নাম্বার ঘরটা ডেটাম লাইনের সঙ্গে কোইনসাইড করেছে অর্থাৎ মিলে গেছে। তার মানে এখানে থিম্বলের মাপ তার মানে কত পেলাম, থিম্বলের মাপ আমরা পেলাম 25 ইন্টু তার সঙ্গে 0.01 দিয়ে আমরা যদি গুণ করি আমরা এখানে পেয়ে যাব 0.25। তাহলে এই হলো এইগুলো, এই তিনটের টোটাল যে যোগফল সেটা হচ্ছে আমার মাইক্রোমিটারের অ্যাকচুয়াল রিডিং। সেটা কত, 6.75। তার মানে আমরা কি পেলাম, মেন স্কেলে আমরা প্রথমেই পেয়ে গেছি 6.5, তারপরে আমরা থিম্বলে পেলাম 0.25। তাহলে 6.5 আর হচ্ছে 0.25 মানে হচ্ছে টোটাল মাপটা হচ্ছে 6.75। বোঝা গেছে? এরপরে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো এখানে, দেখো এখানে আরেকটা উদাহরণ আছে। যেমন এই এই ক্ষেত্রে আমরা তাহলে কি বললাম, প্রথমেই আমাদের লক্ষ্য থাকবে যে আমাদের থিম্বলের যে বিভেলেজ সেটা মেন স্কেলের বা স্লিভের কতগুলো ডিভিশনকে পার করেছে। এখানে দেখো আমরা 5-এর পরে আরো দুটো মানে ডেটাম লাইনের উপরে 5-এর পরে আরো দুটো ঘরকে সে কভার করেছে, মানে 5-এর পরে 5, 6, 7। তার মানে মেন ডিভিশন হচ্ছে 7 মিলিমিটার মাপ আমরা পেয়েই গেলাম। এরপরে আমরা কি দেখবো যে কত নম্বর ঘরটা, আমার কিন্তু নিচের ডিভিশন দেখা যাচ্ছে না, এক্ষেত্রে আমরা নিচের দিকের যে ঘর সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। তারপরে আমরা কি দেখবো, যেহেতু দেখতে পাচ্ছি না সেটাকে 0 ধরে নিলাম, তার মানে ওই 7 মিলিমিটার থিম্বলে হচ্ছে 7 মিলিমিটার মাপ পেয়েছি, স্লিভে আমরা 7 মিলিমিটার মাপ পেয়েছি। এরপরে আমরা কি দেখবো, নিচের ডিভিশন যেহেতু দেখা যাচ্ছে না তারপরে আমরা চলে যাব থিম্বল ডিভিশনে। থিম্বল ডিভিশনে এখানে 35 তো আমাদের দেখাই যাচ্ছে, তারপরে হচ্ছে 1, 2, 3 নাম্বার ঘর অর্থাৎ 38, 38 নাম্বার ঘরটা, সরি 38 নাম্বার ঘরটা হচ্ছে আমার ডেটাম লাইনের সঙ্গে কোইনসাইড করেছে। তার মানে 38 নম্বর ঘর মানে 38 নম্বর ডিভিশন মানে হচ্ছে 0.38। তাহলে এখানে টোটালটার যোগফল হচ্ছে 7.38। তার মানে এখানে এই যে ছবিটা, এই ছবিটাতে যে মাপটা দেওয়া আছে সেটাতে আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি 7.38 মিলিমিটার মাপ। বোঝা গেছে এটা? আমি আর একটা উদাহরণ দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এখানে দেখো, এখানে স্লিভ আর থিম্বল আলাদা আলাদা করে সুন্দরভাবে দেখানো আছে। এখানে দেখো 0 ডেটাম লাইনের উপরে আমাদের কতগুলো ঘর দেখতে পাচ্ছি, 1, 2, 3, 4,
চারটে ঘর দেখতে পাচ্ছি ডেটাম লাইনের উপরে, আর তার নিচের যে সাব ডিভিশন সেটাও আমরা ছোট করে দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের মেন স্কেলের বা স্লিপের যে রিডিং, সেই রিডিং হচ্ছে 4.5। তার কারণ হচ্ছে আমরা এখানে ভালোভাবেই উপরের দিকে চারটে ডিভিশন এবং নিচের দিকের একটা ডিভিশন অর্থাৎ 4.5 মিলিমিটার মাপ আমরা ডাইরেক্ট পেয়ে গেলাম। এরপরে আমরা কোথায় চোখ দেবো? এরপরে আমরা চোখ দেবো থিম্বলের কত নম্বর ঘরটা ডেটাম লাইনের সঙ্গে কোইনসাইড করেছে। এখানে দেখো থিম্বলের 12 নম্বর ঘরটা, 10-এর পরে 1-2 নম্বর ঘর অর্থাৎ 10, 11, 12, 12 নম্বর ঘরটা ডেটাম লাইনের সঙ্গে কোইনসাইড করেছে। তার মানে 0.12, তাহলে 4.5 আর হচ্ছে থিম্বলের 0.12, এটার যোগফল করলে আমরা পাচ্ছি 4.62 মিলিমিটার মাপ। বোঝা গেছে? এইভাবে আমাদের মাইক্রোমিটারের রিডিং নিতে হয়। এরপরে আমি আসছি প্রসেস অফ টেকিং মেজারমেন্ট। দেখো এখানে মাইক্রোমিটারকে কিভাবে ধরতে হয় সেই ধরাটা এখানে শিখিয়েছে। এখানে মাইক্রোমিটারকে ওই আঙুলটা কিভাবে রেখে, এখানে দেখো প্রথমের ছবিটা যেটা আছে সেটা থিম্বলের উপরে হাত দিয়ে ঘোরানো আছে, এটা কিন্তু ভুল দেখিয়েছে। তার কারণ হচ্ছে যদি আমাদের অনেকটা, ধরো থিম্বল স্পিন্ডেলটা আমার অনেকটা বেশি খোলা আছে, তখন আমরা থিম্বলকে ঘুরিয়ে জবের ফেসের কাছাকাছি নিয়ে যাব ঠিকই, কিন্তু যখন আমরা ফাইনাল টাচ যখন আমরা জবের উপরে দেবো, তখন দেখো সেকেন্ড ছবিটা ঠিক র্যাচেটটা ধরা আছে, র্যাচেটটাকে ধরে আমরা ওটাকে ঘোরাবো। ঘোরানোর পরে কি হবে, আমাদের যদি প্রেসার আমরা যদি বারবার ঘোরাতেও থাকি, র্যাচেট ও নির্দিষ্ট প্রেসারে গিয়ে সেট হয়ে গিয়ে র্যাচেট কিন্তু ও স্লিপ করতে থাকবে, মানে র্যাচেট ফলস হয়ে যাবে, অর্থাৎ আর মাপ চেঞ্জ হবার কোনো ব্যাপার নেই বা থিম্বল বা স্পিন্ডেল ঘুরে যাওয়ার কোনো ব্যাপার নেই। তো এরপরে আমি আসছি মাইক্রোমিটারের রেঞ্জ, যেটা আমি বলছিলাম। মাইক্রোমিটারের রেঞ্জ মানে হচ্ছে আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা একটা মাইক্রোমিটারের সাহায্যে ম্যাক্সিমাম 25 মিলিমিটার মাপ নিতে পারি। এটাই হচ্ছে আমাদের মাইক্রোমিটারের ডিসঅ্যাডভান্টেজ ভার্নিয়ার ক্যালিপারের থেকে। ভার্নিয়ার ক্যালিপারে যেমন আমরা ধরো 300 মিলিমিটার বা 150 মিলিমিটারের যদি ভার্নিয়ার ক্যালিপার হয়, তাহলে আমরা 0 থেকে 150 বা 0 থেকে 300 মিলিমিটার পর্যন্ত মাপ নিতে পারি। কিন্তু আমাদের মাইক্রোমিটারের ক্ষেত্রে আমাদের যে কোনো মাইক্রোমিটার, সে ইনসাইড হোক, আউটসাইড হোক বা ডেপথ হোক, যে কোনো মাইক্রোমিটার। আচ্ছা, আমি প্রথমেই যে বলেছিলাম তিনটে মাইক্রোমিটার আমাদের টাইপস হচ্ছে 3 রকম, আউটসাইড, ইনসাইড, ডেপথ। তিনটে মাইক্রোমিটার হয়তো ফাংশন আলাদা আলাদা, মাপ নেবে আলাদা আলাদা, কিন্তু তার রিডিং এবং তার হচ্ছে এক লিস্ট কাউন্ট এবং তার রিডিং নেওয়ার যে পদ্ধতি, মাপ নেওয়ার যে পদ্ধতি, তিনটেই কিন্তু সমান। তিনটে মাইক্রোমিটারের ক্ষেত্রেই রিডিং এবং গ্র্যাজুয়েশন সবকিছু সমান, খালি তিনটে মাইক্রোমিটার আলাদা আলাদা জায়গায় ব্যবহার করা হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো আউটসাইড মাইক্রোমিটারের ক্ষেত্রে আমরা যদি বলি, সেখানে হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 0 থেকে 25 মিলিমিটার, মানে একটা মাইক্রোমিটারের সাহায্যে আমরা 25 মিলিমিটারের বেশি মাপ আমরা নিতে পারবো না। তাহলে আমরা এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে স্যার আমরা 60 মিলিমিটার বা 100 মিলিমিটার বা 70-80 মিলিমিটার মাপ আমরা কি করে নেব? হ্যাঁ, এক্ষেত্রে আমি বলি, এই জন্যই মাইক্রোমিটারের রেঞ্জ হচ্ছে 0 থেকে 25, তারপরে হচ্ছে 25 থেকে 50, 50 থেকে 75, 75 থেকে 100, এইভাবে 25 মিলিমিটার অন্তর অন্তর হচ্ছে মাইক্রোমিটারের রেঞ্জ। অর্থাৎ আমরা 0 থেকে 25 মিলিমিটার যে মাইক্রোমিটার ব্যবহার করব, সেই মাইক্রোমিটারের সাহায্যে আমরা 25-এর বেশি মানে 26, 27, 28 বা 30 মিলিমিটার মাপ আমরা নিতে পারবো না। তাহলে 25 মানে 30, 25 থেকে 50, অর্থাৎ 30 থেকে 25 থেকে 26, 27, 28 বা 50-এর ভেতরে যে কোনো মাপ নেওয়ার জন্য আমাদের আবার একটা আলাদা মাইক্রোমিটার ব্যবহার করতে হবে। তো এই হচ্ছে মাইক্রোমিটারের রেঞ্জ, মানে 0 থেকে 25, 25 থেকে 50 আলাদা মাইক্রোমিটার, আবার 50 থেকে 75-এর মধ্যে কোনো যদি মাপ আমাদের নেবার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের আবার আলাদা একটা মাইক্রোমিটার ব্যবহার করতে হবে। তো এই এই জন্য ওই ডেটাম লাইন প্রত্যেকটা মাইক্রোমিটারের ক্ষেত্রে, ধরো আমাদের 50-75, ঠিক আছে, আমরা একটা 50-75 মাইক্রোমিটার ব্যবহার করছি, তার রিডিং কিভাবে নেব? 50-75-এর মাইক্রোমিটারের ক্ষেত্রেও আমি যে এর আগে যে রিডিং শেখালাম, এই রিডিংটা সাপোজ ধরো এই যে রিডিংটা এখানে আছে 4.62, এটা ধরো আমরা যদি একটা 50-75 মাইক্রোমিটারের সাহায্যে নিয়ে থাকি,
তাহলে কি হবে, রিডিং সিস্টেম কিন্তু এক, মানে মাপ নেওয়ার পদ্ধতি সম্পূর্ণ এক। মানে আমরা ওই 50-75 মাইক্রোমিটারের সাহায্যে মাপ নিলেও আমরা এই 4.62 মাপটাই পাবো। শুধু কি করতে হবে, এর সঙ্গে আমাকে 50 মিলিমিটার অ্যাড করে দিতে হবে। তার কারণ হচ্ছে ওই মাইক্রোমিটারের রেঞ্জ হচ্ছে 50 থেকে 75 মিলিমিটার। তাহলে সেখানে আমরা 50-75 মিলিমিটারের একটা যখন মাইক্রোমিটার আমরা ব্যবহার করব, সেখানে যদি সেই মাইক্রোমিটারের মধ্যে আমরা 4.62 যে মাপটা পাবো, তার টোটাল মাপ হয়ে যাবে 54.62। মানে আমরা যা মাপ পাবো তার রেঞ্জের সঙ্গে সেটাকে যোগ করে দিতে হবে। আবার ধরো যদি আমরা 75-100 মাইক্রোমিটার যদি ব্যবহার করে থাকি, তো সেক্ষেত্রে এই 4.62 এর সঙ্গে আমাদের 75 বা 75 অ্যাড হয়ে যাবে, হয়ে গেলে আমাদের মাপ হয়ে যাবে 79.62। বোঝা গেল? এই হচ্ছে মাইক্রোমিটারের রিডিং বা মাইক্রোমিটার ধরার পদ্ধতি। আর এরপরে আমরা আসছি আজকের ক্লাসে আমরা যে যে আলোচনা করলাম সেখান থেকে আমরা সাধারণত কি কি কোশ্চেন করতে পারি। হোয়াট আর দ্য পার্টস অফ আউটসাইড মাইক্রোমিটার? মাইক্রোমিটারের পার্টস কি কি আমরা এর আগে জেনেছি। দুটো মেজারিং ফেস থাকে, একটা এনভিল, একটা স্পিন্ডেল, একটা স্লিপ থাকে যার উপরে গ্রাজুয়েশন করা থাকে মেন স্কেলের, আর একটা থিম্বল থাকে যার উপরে 50টা ডিভিশন করা থাকে। এক একটা ডিভিশনের মাপ আমরা জানি কত, 0.01 মিলিমিটার। লাস্টে একটা র্যাচেট থাকে, যে র্যাচেটের সাহায্যে আমরা মাইক্রোমিটারের থিম্বলকে সাধারণত ঘুরিয়ে থাকি। আর একটা লকিং স্ক্রু থাকে আর ফ্রেম থাকে। হুইচ মেটেরিয়াল ইজ ইউজড ইন আউটসাইড মাইক্রোমিটার? মাইক্রোমিটার কোন মেটেরিয়ালের সাহায্যে তৈরি? আমরা এর আগে পড়েছি ক্রোমিয়াম স্টিলের সাহায্যে হচ্ছে মাইক্রোমিটার সাধারণত তৈরি হয়ে থাকে। হোয়াট ইজ দ্য লিস্ট কাউন্ট অফ আউটসাইড মাইক্রোমিটার? আউটসাইড মাইক্রোমিটার লিস্ট কাউন্ট কত? 0.01 মিলিমিটার। এটা আমরা জেনেছি। কিভাবে বেরোলো সেটাও জেনেছি। কেন আর একবার বলি, যে থিম্বলের 50 ডিভিশন, থিম্বলে আমার 50টা ডিভিশন করা থাকে। আর হচ্ছে মাইক্রোমিটারের ক্ষেত্রে সবসময় তার যে ইন্টারনাল যে পিচ, সেই পিচ হচ্ছে 0.5। তার মানে 50 ডিভিশন ইকুয়াল টু হচ্ছে 0.5। তো 1 ডিভিশন ইকুয়াল টু 0.5/50 সমান 0.01 মিলিমিটার। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ আউটসাইড মাইক্রোমিটার? আউটসাইড মাইক্রোমিটারের প্রিন্সিপাল কি? আউটসাইড মাইক্রোমিটারের প্রিন্সিপাল হচ্ছে 0. নাট অ্যান্ড বোল্ট, অর্থাৎ থ্রেড, যেটার মধ্যে বোল্টের মধ্যেও থ্রেড থাকে এবং নাটের মধ্যেও থ্রেড থাকে, যার ফলে সেই নাটটাকে যদি আমরা বোল্টের মধ্যে ঘোরাতে থাকি, তো সেটা আস্তে আস্তে ক্রমশ বোল্টের মধ্যে প্রবেশ করতে থাকে উইথ থ্রেডের মাধ্যমে। ঠিক আছে? তো এই হলো মাইক্রোমিটার। আশা করি তোমাদের সব ক্লিয়ার হয়েছে। এর পরের ক্লাসে আমি ইনসাইড মাইক্রোমিটার সম্বন্ধে আলোচনা করব। ওকে, তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ওকে, বাই।